শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উপরই এখন নির্ভর করছে সরকারের সাফল্য ব্যর্থতা। জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বললেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলেও জানান ডক্টর ইউনূস। বলেন, এখন থেকে পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সরকারকে সাধারণ মানুষের হয়রানি নয়, স্বস্তি নিশ্চিতের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মহাসড়কের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর উপরই সরকারের সাফল্য ব্যর্থতা। নারী, শিশু ও সংখ্যালঘুদের রক্ষা সরকারের গুরুদায়িত্ব বলে জানান তিনি। এসব বিষয়ে বহির্বিশ্বের নজর থাকায় জেলা প্রশাসকদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার উপর জোর দেন তিনি। শান্তি শৃঙ্খলা বজায় রাখা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন। নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, পাসপোর্ট এক ধরনের পরিচয়পত্র যা দেশের মানুষের অধিকার। এর জন্য পুলিশ ভেরিফিকেশন এক ধরনের ভোগান্তি। তাই পাসপোর্ট করতে আর কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানান তিনি। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে। এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে না। আমরা আইন করে দিয়েছি, এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুরো দেশকে একটি টিম হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না যাতে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়। একটি ক্লাসে যেমন মেধাক্রম থাকে, ঠিক তেমনি জেলাগুলোর মধ্যে ভালো করার প্রতিযোগিতা থাকতে হবে। অন্যের রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজ বিবেচনায় কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সময়ে এই সুযোগটি পূর্ণ মাত্রায় আছে। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না 100% করতে হবে। আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণ মাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। বক্তব্যের শেষে প্রধান উপদেষ্টা বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের হয়রানির ভূমিকায় অবতীর্ণ হয়ে যায়। এ পরিস্থিতি এবার উল্টে দিতে হবে। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে 31 দফা বাস্তবায়নের মধ্যে দিয়েই দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার এখনই সময়। আর সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 16 বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। 2 পর্বের এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশ রক্ষায় বিএনপির 31 দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। 31 দফাটা হচ্ছে বিগত 15 বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, অর্থনীতির ভিত্তি মজবুত করতে রেমিটেন্স, স্বাস্থ্য, শিল্প ও কৃষি খাতে সংস্কারের প্রয়োজন। লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে, দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট দেয় কাউন্সিলররা। তারেক রহমান বলেন, সময় এসেছে এভাবেই গণতান্ত্রিক উপায়ে দেশের জন্য নেতা নির্বাচনের।
যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। আন্দোলনে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, নির্বাচনই গণতন্ত্রে পৌঁছানোর একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গণতন্ত্র একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে পথটাই প্রয়োগ হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বলুন, সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ যেখানে আমরা সামনে এগিয়ে যেতে পারি। মিটারে না চালানোর দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সকাল 8:30টার দিকে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে চরম দুর্ভোগে পড়ে অফিসগামী মানুষ। পরে বিআরটিএ জরিমানার বিধান বাতিল করে নোটিশ জারি করলে দুপুর 1:15টার দিকে কর্মসূচি শেষ করে সিএনজি চালকরা। সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুতেই শনিরাখড়া, রামপুরা, মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা বন্ধ করে দেয় সিএনজি অটোরিকশা চালকরা, যাদের দাবি মিটারে না চালালে 50,000 টাকা জরিমানার যে বিধান করেছে বিআরটিএ তা বাতিল করতে হবে। কিন্তু একটা সিএনজি ওয়ালা যদি 50,000 টাকা জরিমানা দিতে পারতো তাহলে কিন্তু সিএনজি চালাইতো না। 900 টাকা জমা আর আম করে মিটার মানে আপডেট করে দিতে হবে, বড় ই করে দিতে হবে। আর গাজীপুর সিএনজি, নারায়ণগঞ্জের সিএনজি, প্রাইভেট সিএনজি, 27 প্রাইভেট সিএনজি এটি ঢাকা থেকে বন্ধ করতে হবে। আমরা মেট্রো গাড়ি, আমাদের কাগজপাতি সব ক্লিয়ার, তাও আমাদেরকে হয়রানি মামলা দেওয়া হয়। অথচ জেলার গাড়ি, প্রাইভেট গাড়ি এগুলোর কাগজ নাই। তারপরও এই শহরে 10,000 প্রাইভেট গাড়ি চলে, তাদেরকে কিছু বলা হয় না। আর আমাদের মেট্রো গাড়িকে তারা কেন মামলা দেওয়া হচ্ছে? আন্দোলনে দুর্ভোগের আকাল নগরবাসী। মাইলের পর মাইল হেঁটে গন্তব্যের দিকে যাত্রা করেন অফিসগামী মানুষ। যে পয়েন্টে অবরোধ তার দুপাশে যানবাহনের দীর্ঘ সারি। সকাল 10টার কিছু পরেই ট্রাফিক বিভাগ থেকে জানানো হলো দাবি মেনে নিয়েছে বিআরটিএ। মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংক্রান্ত একটা আমরা অর্ডার পেয়েছি। তো এখন এই মুহূর্তে থেকে এখন আমরা মিটার না থাকলে 50,000 টাকা জরিমানা করা হবে না। ট্রাফিক কর্মকর্তার কথায় রাস্তা ছেড়ে দেয় চালকরা, শুরু হয় যান চলাচল। কিন্তু আবারও রাস্তায় বিক্ষোভে নামেন তারা। এবার গন্তব্য বনানীর বিআরটিএ কার্যালয়। বেলা 12টা নাগাদ সবাই পৌঁছে যান বিআরটিএ কার্যালয়ের সামনে। রাস্তার এক পাশে শুরু হয় তাদের কর্মসূচি। এ সময় এক দফা দাবি পরিণত হয় 3 দফায়। 12 বছর আগে মিটার লাগাইছে, তখন যে কিলো ওই কিলো এখনই আছে। এখন বাসা ভাড়া দিয়ে 15,000 টাকা, তখন বাসা ভাড়া 3,000 টাকা। লাইসেন্স কাগজ ব্যতীত আর কোনো পার্কিং, নো পার্কিং মামলা, এই অবৈধ মামলা, মিটারের মামলা চলবে না। বনানীতে যখন আন্দোলন করছেন চালকরা, তখন রাস্তা জুড়ে শুরু হয় অরাজকতা। যেসব সিএনজি অটোরিকশা আন্দোলন বাদ দিয়ে যাত্রী পরিবহন শুরু করে, তাদের উপর চড়াও হয় আন্দোলনকারীরা। কয়েকটি ভাঙচুর করা ছাড়াও প্রায় অর্ধশত সিএনজি অটোরিকশা বিকল করে দেন তারা। এ সময় বেশি বেকায়দায় পড়েন রোগীরা। ক্ষোভ ঝরল তাদের কণ্ঠে। হাঁটতে পারে না, ওইখান থেকে আমি ইয়ে করছি, তো উনি আমার নিচ্ছে যে সিদ্ধুরে যাবো বলে। তা আমরা তো এতটুকু জানি না। জীবন মরণ সমস্যা, আমার ভাই বাথরুমে যাচ্ছে, কিডনি প্রবলেম। এইখানে আমি রিকোয়েস্ট করছি তারা তারপরে গাড়িটা ছেড়ে দিয়েছে। ঘণ্টাখানেক পর 1:15টার দিকে দাবি মানা হয়েছে এমন কথা বলেই রাস্তা থেকে যার যার গন্তব্যের দিকে চলে যায় সিএনজি চালকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। পুনরায় নিয়োগের দাবিতে 11তম দিনের মতো শাহবাগে অবস্থান নিয়েছেন বাদপড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। সকাল 10টা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেয় এবং অভিযোগ যে 3টি ধাপে পরীক্ষা উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 6,531 জন সহকারী শিক্ষক। কিন্তু 1 ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে। এরপরে পুনরায় নিয়োগের দাবিতে শাহবাগে তারা অবস্থান করে আসছে। গত সোম ও বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ এবং এরপরে এই চিকিৎসকরা সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করে। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যে আশানুরূপ কোনো সুরাহা আমরা পাচ্ছি না। আমাদের অধিকার আদায়ের জন্য আসছে, আমরা কোনো অবৈধ অনৈতিক আবদার বা দাবি নিয়ে আসিনি। এই 11তম দিনেও আমরা এখন পর্যন্ত একটা লোক আমাদের পাশে পাই নাই। এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমরা ন্যায্য অধিকার যতক্ষণ আদায় হবে না ততক্ষণ আমরা রাজপথেই থাকবো।
781 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে এই মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত 4 ফেব্রুয়ারি নাসা গ্রুপের চেয়ারম্যান, তার স্ত্রী নাসরিন ইসলাম, মেয়ে আনিকা ইসলাম, ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মোট 52টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন আদালত। গত 1 জানুয়ারি নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ব্যাংক থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে 3য় পর্বের মোনাজাতে লাখো মুসল্লি অংশ নেন। বিশ্ববাসীর মঙ্গল কামনা ও মুসলিম সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ। ভাষা যাই হোক, সবার মনের কথা এক, আল্লাহর কাছে ফরিয়াদ দুনিয়া ও আখিরাতের শান্তি। হিন্দিতে দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ মোনাজাত শুরু করেন বেলা 12:30টার পর। আমিন আমিন ধ্বনিতে একাত্মতার পক্ষে সায় দেন মুসল্লিরা। মোনাজাত শেষ হয় প্রায় 30 মিনিট পর। দুহাত তুলে নিজের ও রাষ্ট্রের মঙ্গল কামনার কথা জানান আগতরা। আল্লাহর কাছে দোয়া চাইলাম সবার জন্য এবং নিজের জন্য দোয়া চাইলাম। আল্লাহর কাছে আমি হেদায়েতের জন্য, ভাই আমি নিজেই গুনাহগার, আমি অপরাধী। আল্লাহর কাছে হেদায়েত হওয়ার জন্য আমরা আসছি। সুখ শান্তির মালিক আল্লাহ, শান্তি আল্লাহর হাতে, দুনিয়াতে দিও শান্তি, দিও আখিরাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে সারা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা। তাবলিগ জমায়েতে বিভাজনের প্রভাব পড়েছে ইজতেমাতেও। 2 গ্রুপের আয়োজন গড়ায় 3 পর্বে। তবে সাধারণ মুসল্লিরা বিভাজনের পক্ষে নন। শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মানতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। সবাই মুসলমান ভাই ভাই মিলমিশে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন, তারাও সব একসাথে। তো আমরা চাই সবাই আমরা যেন একসাথে থাকতে পারি। আল্লাহর জন্য আসছি, তারা তাদের মতো আমল করতেছেন, আমরা আমাকে সব তো আমল তো আসলে সব একই। 3য় পর্বেও দূর দূরান্ত থেকে তুরাগ পারে হাজির হন মুসল্লিরা। তবে ভিড় ছিল তুলনামূলক কম। ইন্ডিয়া থেকে মাওলানা সাদ সাহেবের ছেলেরা আসছে, ওনারা আইসা অনেক ইমানি লাইনে বয়ান করছে। ঘরে বসে বসে তো সুরাকেরা তো সঠিক হয় না, এই জন্য আসছি। মুসল্লিদের বাড়ি ফেরা সহজ করতে এবার 8 জোড়া ট্রেন রাখা হয়। মোটামুটি নির্বিঘ্ন ছিল তাদের ট্রেন যাত্রা। এছাড়াও সড়কে বাস, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন পথে বাড়ি ফিরে যান ইজতেমায় অংশগ্রহণকারীরা। দুর্ভোগ কম হয়েছে, এমনি ভালোই বোঝা। সারা পৃথিবীর মানুষ এখানে ইনশাল্লাহ আসে, আর সব মুসলমান যেন এক হয়ে যায়। আল্লাহ যদি হাতে বাঁচাতে রাখে তা অবশ্যই আসবো, আসার জন্য তো চেষ্টা করব। এবার অনুষ্ঠিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের 58তম এই জমায়েত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 5 জেলার 11টি পয়েন্টে অবস্থান কর্মসূচি পালনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা রংপুরে যাচ্ছি, সেই প্রস্তুতি সম্পর্কে আরও বিস্তারিত জানাবেন সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, আগে কি এ ধরনের কোনো কর্মসূচি পালিত হয়েছে কিনা? আপনি তো দীর্ঘদিন যাবৎ রংপুরের সংবাদ আমাদেরকে জানিয়েছেন, সেখানেই আছেন আপনি। এই কর্মসূচির মূল দাবিও একটু দর্শকদের জানাবেন। বৃষ্টি, এই ধরনের উদ্যোগ আসলে এর আগে হয়নি। আপনি জানেন যে দীর্ঘ 50 বছরের যে এই তিস্তা নিয়ে যে বঞ্চনা, সেই বঞ্চনার জন্য নানা ধরনের আন্দোলন হয়েছে। এই 2 তীরে মানববন্ধন হয়েছে সহ নানা ধরনের আন্দোলন হয়েছে। কিন্তু আগামীকাল সকাল থেকে যে আন্দোলনটি শুরু হচ্ছে এটি একেবারেই ব্যতিক্রম। যদি আমি আপনাকে একটুখানি বলি যে 11টি স্পট নির্ধারণ করা হয়েছে। রংপুরের যে নীলফামারীর ডিমলার যে সাতনাই এলাকা থেকে শুরু হয়ে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং হয়ে গাইবান্ধার একেবারে সুন্দরগঞ্জ পর্যন্ত গিয়ে আন্দোলনের জায়গাটি শেষ হয়েছে। হরিপুর যে তিস্তা সড়ক সেতু হচ্ছে সেখানে, এবং এখান থেকে যে আওয়াজটি তোলার কথা বলা হচ্ছে যে ভারতের যে একতরফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের যে জীবন এবং জীবিকা যে এখন ধ্বংসের মুখে, এবং তারা কি পরিমাণ জীবন এবং জীবনের মধ্যে কি পরিমাণ যুদ্ধ করে চলাচল করেন, সেই তথ্যগুলো দেশি এবং বিদেশি অর্থাৎ বিশ্ব জনমত তৈরি করবার একটি অনন্য প্রচেষ্টা হচ্ছে এই লাগাতার অবস্থান কর্মসূচির মাধ্যমে। এবং এখানে দাওয়াতও দেওয়া হয়েছে, দেশি এবং বিদেশি মিডিয়াকে দাওয়াত দেওয়া হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে
কিভাবে একটি রাষ্ট্র তার প্রতিবেশী আরেকটি রাষ্ট্রকে কিভাবে পানি দিয়ে মারতে পারে সেই তথ্যটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে উপস্থাপন করে সেখানে ন্যায্য যে হিস্সা আদায় যে তিস্তার পানির সেই আওয়াজটি কিন্তু এখান থেকে তোলা হবে। এবং আমি যদি আপনাকে একটুখানি তথ্য দিতে পারি, আমি যে পয়েন্টটিতে আছি এই পয়েন্টটিতে আগামীকাল উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও এই যে 11টি পয়েন্টের বিভিন্ন স্থানে উপস্থিত থাকবেন বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, তারপর আবেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম সহ বিএনপির শীর্ষ নেতারা থাকবেন এবং একই সাথে থাকবেন জোনায়েদ সাকি সহ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সাইফুল হক সহ বাংলাদেশ বিজেপির যিনি চেয়ারম্যান আছেন তিনিও থাকবেন। অর্থাৎ এই জায়গা থেকে এই আন্দোলনের যিনি প্রধান সমন্বয়কারী জনাব আসাদুল হাবিব দুলু, তিনি যেটি বলছেন যে এই যে বিগত একতরফা ভারতের পানি প্রত্যাহারের ফলে কি পরিমাণ কষ্টের মুখে পড়েছে এই তিস্তা অঞ্চলের মানুষ, সেটি নাটক, গান, ভাওয়াইয়া, জারি গান, সারি গান, খেলাধুলার মাধ্যমে হবে। অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। বকেয়া বেতন আর প্রশাসকের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। সকালে প্রধান ফটক বন্ধ করে কর্মসূচি শুরু করেন তারা এবং যোগ দিয়েছেন BAVS প্রধান কার্যালয় ও BAVS মা ও শিশু হাসপাতালের কর্মীরা। এর ফলে মা ও শিশু হাসপাতালের নতুন কোনো রোগী ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মিরপুর 2 নম্বরের প্রধান সড়ক। হঠাৎ করেই ব্যস্ত এই সড়ক অবরোধ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলান্টারি স্টেরিলাইজেশন BAVS এর কর্মীরা। মূল দাবি বকেয়া বেতন পরিশোধ আর প্রশাসকের পদত্যাগ। 8 মাসের বেতন বকেয়া, আমাদের নিজস্ব ফান্ড থেকে আমাদেরকে বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমাদের প্রশাসক স্যার ইচ্ছাকৃতভাবে গত 5 তারিখ থেকে আজকে পর্যন্ত অফিসে আসছেন না। প্রায় 1.5 মাস হয়ে গেল আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পাচ্ছি না। মিনিট 10 পরেই আসে পুলিশ। আলোচনার শর্তে রাস্তা ছাড়েন আন্দোলনকারীরা। তাদের যে বিষয়ে এই বিষয়ে তাদের সাথে আমরা সহনশীলভাবে তাদেরকে বুঝিয়ে আমরা আমাদের রাস্তা যেন দুর্ভোগ না হয় সেই দুর্ভোগটা আমরা লাঘব করার চেষ্টা করছি। এর আগে প্রতিষ্ঠানের মূল ফটকে বসে আমরণ অনশন শুরু করেন BAVS এর 17 জেলার 19 প্রতিষ্ঠানের কর্মীরা। বন্ধ হয়ে যায় মা ও শিশু হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। তবে ভর্তি থাকা রোগীরা পেয়েছেন নিয়মিত সেবা। একজনকে তো থাকা লাগবে, ভর্তি বাচ্চাদের তো সেবা দেওয়া লাগবে, সবাই নিচে গেলে কি হবে। ট্রিটমেন্টে কোনো ঝামেলা নেই, ট্রিটমেন্ট আল্লাহর রহমতে ভালোই হচ্ছে, মানে ডাক্তাররা ভালোই কেয়ার করছে। দুপুরের পর আবারও সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। নতুন কর্মসূচি ঘোষণা করে রাস্তা থেকে উঠে যান BAVS এর কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে প্রশাসক মাজহারুল ইসলামের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান দাবিগুলো পর্যালোচনা করা হচ্ছে মন্ত্রণালয়ে। ডেভেলপমেন্ট প্রজেক্টে যেটা হয় আপনারা জানেন যে ওই 5 বছর পর 1 থেকে 5 সাল, তো 1 থেকে সমস্ত প্রজেক্টে তো পেন্ডিং আছে, এই জন্য তাদের বেতন বকেয়া আছে আর কি 5-7 মাসে, সেটা নিয়ে তারা আন্দোলন করছে। আমরা জানিয়ে দিয়েছি, আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে চেষ্টা করছি আপনারা আন্দোলন সরে আসেন, সরকারি নিয়ম অনুযায়ী সব হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস 2025 পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। সকালে দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশুদের ক্যান্সারের বিষয়ে জনসচেতনতা তৈরিতে হাসপাতালের সামনে এই র্যালির আয়োজন করা হয়। আর সেখানে উপস্থিত ছিল ক্যান্সার মুক্ত একাধিক শিশু। নিজেদের সন্তানদের ক্যান্সার মুক্তির অভিজ্ঞতা ভাগাভাগি করেন অনেক অভিভাবক। একই সাথে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিশুদের ক্যান্সার নিয়ে আলাদা বিভাগ চালু করা হয়েছে। চাইল্ড ক্যান্সার নিয়ে ভবিষ্যতে হাসপাতালের আরও পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। এভারকেয়ার হাসপাতালে সবচেয়ে কম ওজনের প্রিম্যাচিওর শিশুর জীবন বাঁচানোর নজির স্থাপন করেছে। শিশুটির মাত্র 25 সপ্তাহ 4 দিনের গর্ভকালীন অবস্থায় 550 গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে 3 মাস 26 দিন হাসপাতালের নবজাতক ইউনিটে সফল চিকিৎসার পরে হাসপাতাল ত্যাগ করে। শিশুটির মায়ের প্রি-ইক্লাম্পসিয়া রোগের কারণে জরুরি ভিত্তিতে শিশুটিকে জন্ম দেওয়া হয়। এ সময় চিকিৎসকরা বলেন এই চ্যালেঞ্জিং যাত্রায় শিশুটির বাবা মায়ের ধৈর্য ও সহযোগিতা ছিল। গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছে, একজনকে আটক করা হয়েছে। দুপুরে কাউরাইদের বলিঘাট JM সরকারি উচ্চ বিদ্যালয়ে
এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সাথে মারামারি হয় 10ম শ্রেণীর আরেক শিক্ষার্থীর। খবর পেয়ে রিফাতের বাবা বিল্লাল হোসেন স্কুলে এসে অন্য শিক্ষার্থীদের সাথে বাজে আচরণ করেন। এরই জেরে শিক্ষার্থীদের একাংশ উত্তেজিত হয়ে বিল্লাল হোসেনের উপরে হামলা চালায় এবং ভাঙচুর করে শ্রেণীকক্ষের গ্লাস, বিভিন্ন আসবাবপত্র। পরে ঘটনাস্থলে পৌঁছে বিল্লালকে হেফাজতে নেয় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 1 থেকে 36 জুলাই প্রত্যেকটা সংবাদ মাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর যেসব সংবাদ মাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে তাদেরকে অন্তর্বর্তী সরকার ধারণ করবে বলে জানান তিনি। দুপুরে প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক আলোচনায় এসব মন্তব্য করেন প্রেস সচিব। গত 15 বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদ মাধ্যমের ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বলেন এসব ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমগুলোর বয়ান ডকুমেন্টেশন করা হবে, তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে। শফিকুল আলম বলেছেন কারো কণ্ঠ যেন রোধ না হয় এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তী সরকার। এমন সাংবাদিকতা তৈরি হবে যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। অপরাধী যত শক্তিশালী হোক না কেন সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে বলেও জানান তিনি। এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে যেন কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন। চূড়ান্ত পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ি, চাংখারপুল, উত্তরা, আশুলিয়ায় নৃশংস হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত। এ মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। এদিন জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আর তার বিরুদ্ধে আন্দোলন দমনে অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। জুলাই আগস্টের আন্দোলনে ঢাকায় সবচেয়ে বেশি নৃশংসতার ঘটনা ঘটে যাত্রাবাড়িতে, এরপর চাংখারপুল, উত্তরায়। ঢাকার পাশে আশুলিয়ায় ঘটে বর্বরোচিত ঘটনা। এখানে গুলি করে হত্যার পর 6 জনের লাশ পুড়িয়ে ফেলা হয়। জুলাই আগস্ট গণহত্যার বিচারে গঠিত ট্রাইব্যুনালের পথ চলা শুরু হলে ঢাকার গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। সেই মোতাবেক যাত্রাবাড়ি, চাংখারপুল, উত্তরা, আশুলিয়ার মামলা তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাসেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার প্রত্যাশা করছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত জাতির আশা অথবা সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করবে না। এটি ডিপেন্ড করবে ন্যায় বিচারের স্বার্থে এবং প্রপার এবং ইফেক্টিভ ইনভেস্টিগেশনের স্বার্থে যতটুকু সময় নেওয়ার আমরা ততটুকুই সময় নিব, তার একটু বেশি সময় নিব না। রোববার চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ও ফয়সাল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত সরকারের এমপি ফজলে করিম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের অস্ত্র সরবরাহ করেছিল বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। চট্টগ্রাম শহরে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। রাউজান এবং বিভিন্ন উপজেলা থেকে সন্ত্রাসী বাহিনী চট্টগ্রামে এসে ছাত্র জনতার উপর ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখানে এসেছে এবং আমরা এই তথ্যটাও আমরা জানি এবং আমরা বিভিন্ন ছাত্র এবং গোয়েন্দা সংস্থাদের কাছে আমরা এই তথ্যটা পেয়েছি। তার চট্টগ্রামের পাথরঘাটা বাসভবন থেকে ছাত্রদের উপর হামলা করার জন্য অস্ত্র সাপ্লাই দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের 18টি মামলার তদন্ত চলছে। আসামির সংখ্যা প্রায় 150। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আবু সাইদ হত্যা মামলার আসামি সহ অন্তত 90 জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। পুলিশ জানায় শনিবার রাতে জামালপুরের ইসলামপুরে গঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এছাড়া অভিযানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আরো 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে।
রংপুর মহানগরী সহ বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। গোপন তথ্যের ভিত্তিতে গাইবান্ধায় অভিযান চালান সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আর সেখানে গোপন একটি কক্ষ থেকে গাঁজা, জুয়া খেলার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ২ জনকে ছেড়ে দেয় পুলিশ। উৎপাদক কোম্পানির কাছে যথেষ্ট ভোজ্য তেল মজুদ আছে, অথচ মিল থেকে পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে এমন অভিযোগ করেন পাইকার ও খুচরা বিক্রেতারা। এ সময় কোম্পানির প্রতিনিধিরা জানান ২৬ ফেব্রুয়ারির পরে সংকট কেটে যাবে। উৎপাদন এবং সরবরাহ ঠিক না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। রোজাকে সামনে রেখে অস্থির করা হচ্ছে ভোজ্য তেলের বাজার। মূল্য নির্ধারণ হলেও তা মানছে না কেউ। মাত্র ৪ থেকে ৫টি প্রতিষ্ঠান বাজার নিয়ন্ত্রণ করছে উল্লেখ করে পাইকার ও দোকানিরা অভিযোগ করেন, বাজারে সরকারি তদারকি নেই। অন্য পণ্য না কিনলে তেলের সরবরাহ করা হচ্ছে না। আমার দোকানের তেল আজকে দরকার হলো ১০ কার্টন বা ২০ কার্টন, এই তেলটা ৫ লিটারের তেল একদম নাই, দেয় না এরা। ধরেন আপনারা দিলেও ৪ কার্টন, ২ কার্টন, ৩ কার্টন, আপনার চাহিদা অনুসারে মাল দিচ্ছে না। এখন এইটার পিছনে কি লুকায়িত আছে? চা পাতা থাকে, 10 কার্টন সরিষার তেল থাকে, ৩০ বস্তা পলাশ চাল থাকে, কেন আসবে ওনার 50 কার্টন তেলের সাথে 850 টাকা করে আমার কিনতে হবে। কেনার পরে এমআরপি হলো 852, তাহলে আমি বিক্রি করবো আরেকজন ব্যবসায়ীর কাছে, সে নিয়ে কত বিক্রি করবো? এই ক্ষেত্রে কি হয়, তখন তো আপনাদের ভোক্তার ম্যাজিস্ট্রেট যায় জরিমানা করে। বিক্রেতাদের অভিযোগ অস্বীকার করেন উৎপাদক কোম্পানির প্রতিনিধিরা। জানান, এলসি জটিলতায় জাহাজে তেল আটকে থাকায় সরবরাহের সংকট তৈরি হয়। ২৬ ফেব্রুয়ারির পর কোনো সংকট থাকবে না। ২২ তারিখ রাতে থেকে জাহাজগুলো আসবে, ২৪ তারিখ ধরেন ডিউটি বের করবে, ২৫ তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, ২৬-২৭ তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণের মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। বিক্রয় আদেশ অনুযায়ী তেল সরবরাহ করতে কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, তেলের সাথে কোনো পণ্য কিনতে বাধ্য করা যাবে না। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে ওনারা নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা উৎপাদক কোম্পানিগুলোকে ডিজিটাইজেশনের আওতায় আসার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের ঝিরাবো বিমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। জানায়, মাসের ১৬ তারিখ পার হলেও এখনও তাদের বেতন দেওয়া হয়নি। এছাড়াও পূর্ব ঘোষণা ছাড়াই আগামী কয়েকদিনের জন্য কারখানার ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তাই অসন্তোষের জেরেই শ্রমিকদের এই বিক্ষোভ। পরে দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিল্প পুলিশ। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে TEDx ব্র্যাকিউ 2025 ইভেন্ট। ভয়েসেস অফ ইম্প্যাক্টের তত্ত্বাবধানে আয়োজিত হয় এই ইভেন্ট, যেখানে বিভিন্ন পর্যায়ের সফল ব্যক্তিরা তাদের চিন্তাধারা ভাগাভাগি করে নেন তরুণদের সাথে। এই অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্প, সংস্কৃতি, শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি সহ নানান ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিরা। সেখানে তারা তাদের অভিজ্ঞতা, ভাবনা তরুণ শিক্ষার্থীদের সাথে ভাগাভাগি করেন। তাদের বক্তব্য তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সম্পর্কে অনুপ্রেরণা দেয়। শিক্ষার্থীদের নতুন দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস অর্জনেও সহায়তা করেন বক্তারা। অনুষ্ঠিত হলো হলি ক্রস কলেজে ইন্টার কলেজ সায়েন্স ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান। ইভেন্টে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। 3 দিনের ইভেন্টে অংশ নেয় ৭৫টি কলেজ থেকে আসা ১৮০০ প্রতিযোগী। একক, দলভিত্তিক নানান প্রতিযোগিতার আয়োজন করা হয়। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, ভূগোল, মনোবিজ্ঞানের অলিম্পিয়াড সহ নানান আয়োজন ছিল। আর প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলবে। রাজধানীর মহিলা সমিতিতে নির্ধারিত ঢাকা মহানগর নাট্য উৎসব বন্ধ নিয়ে এক এক পক্ষের এক এক রকম বক্তব্য মিলছে। উৎসব আয়োজকরা বলছেন, তারা কোনো হুমকি পাননি। মহিলা সমিতি নিরাপত্তার কথা বলে হল বরাদ্দ বাতিল করেছে, কিন্তু মহিলা সমিতি বলছে শুক্রবার রাতে হঠাৎ করে আয়োজক কমিটি উৎসব করবে না বলে হল বরাদ্দ বাতিল করে।
তবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি। 15 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ মহিলা সমিতিতে হওয়ার কথা ছিল ঢাকা মহানগর নাট্য উৎসব 2025, যেখানে 14টি নাটক নিয়ে মঞ্চায়নের জন্য প্রস্তুত ছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ। কিন্তু সংবাদ বিজ্ঞপ্তিতে একদল লোকের হুমকির কথা জানিয়ে নাট্যোৎসব স্থগিতের ঘোষণা আসে। জানানো হয় মহিলা সমিতি তাদের হল বরাদ্দ বাতিল করেছে। মহিলা সমিতি নিজে বাতিল করেছে, তো আমার কথা ওরা বাতিল করবে কেন? এখানে উৎসব করা যাবে না। আমি কেন, কি হয়েছে বলেন? বলতেছে এরকম আমাকে ওখানে থ্রেট দিয়েছে, বাজে ভাষায় গালাগালি করেছে। তবে মহিলা সমিতি বলছে কোনো হুমকির ঘটনা ঘটেনি। শুক্রবার রাতে উৎসব আয়োজকরাই নিজেই ফোন করে উৎসব হবে না বলে জানায়। পরে মহিলা সমিতির পক্ষ থেকেই সাজসজ্জা খুলে ফেলা হয়। আমরা ইন্ডিভিজুয়াল যে দলগুলো নিয়মিত এখানে প্রদর্শনী করে সেই দলগুলোকেই আমরা বরাদ্দ দিয়েছি এবং তারা ইন্ডিভিজুয়াল ভাড়াও দিয়েছে। আয়োজক নাট্যগোষ্ঠী মহানগর নাট্য পর্ষদ, ওনারা আমাদের 14 তারিখ আনুমানিক রাত 11টা বা 10:30 11টার দিকে ওনারা বলেন যে আমরা নাট্য উৎসবটা বাতিল করছি। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এক বিবৃতিতে বলেছে তাদের আহ্বানে সাড়া দিয়েই হল বাতিল করেছে মহিলা সমিতি। এক স্ট্যাটাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, নাট্যকর্মীদের একটি অংশের বিরোধিতাতেই স্থগিত হয়েছে নাট্য উৎসব। এখানে নিরাপত্তার কোনো ইস্যু ছিল না, পুলিশও তেমনটি দাবি করছে। থানা পুলিশ বন্ধ করে না, এই বিষয়ে থানা পুলিশ অবগত না। আমরা বন্ধ করিনি, আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করতে পারি না। এটা তো দেশের উন্নয়নের জন্য প্রয়োজন। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা, তবে প্রয়োজনীয় 6টি বই চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। পাঠ্য বই নিয়ে কিছু সমস্যা হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য অধিবেশনে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, চর দখলের মতো নতুন করে স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় গ্রহণযোগ্য মানুষের পর্ষদে নিতেই ডিসিদের নির্দেশনা দেন তিনি। আর শিক্ষা উপদেষ্টা বললেন, সরকারের প্রধান লক্ষ্য সবার দাবি দেওয়া মেটানো নয়, সুষ্ঠু নির্বাচন করা। সেক্ষেত্রে ডিসিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা। বলেন, বেসরকারি স্কুল শিক্ষকরা নানাভাবে বঞ্চিত, তারা যেন প্রাপ্য ভাতা পান সে বিষয়টি সরকার দেখবে। এবছরের পাঠ্যপুস্তক বিতরণের ক্ষেত্রে অনেক বিলম্বিত হয়েছে। আমাদের পাঠ্যপুস্তক ছাপানোর শুরু করতে, বিতরণ শুরু করতে অনেকগুলো বিষয় আসে, ঐচ্ছিক বিষয়, অনেক খেলাধুলার বিষয়, গান বাজনার বিষয়, যেগুলোতে বার্ষিক পরীক্ষা হয় না সেগুলো। এছাড়া যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে প্রকৃত ত্যাগীদের স্থান না দেয় তা বাতিলে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্ররা। দুপুরে নগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের বাদ দিয়েছে। বিপরীতে 5 আগস্টের পরে সুবিধাভোগী অনুপ্রবেশকারীদের নিয়ে প্রহসনের পকেট কমিটি গঠন হয়েছে, আর তাতে বাম থেকে শুরু করে দোসরদের সদস্যরাও স্থান পেয়েছে। এ বিষয়ে দ্রুত সঠিক সিদ্ধান্ত না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে গত 30 জানুয়ারি রাজশাহী জেলা ও মহানগরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। বগুড়ার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে বগুড়া ফেস্টের আয়োজন করতে যাচ্ছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। আগামী 28 ফেব্রুয়ারি বনানীতে এই ফেস্টের আয়োজন করা হবে। দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ফেস্টের বিস্তারিত জানায় বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। উৎসবে ঐতিহ্যবাহী খাবার, ঐতিহাসিক স্থান সহ বগুড়ার ঐতিহ্য ইতিহাস তুলে ধরা থাকবে, আর গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আয়োজকরা বললেন, সমৃদ্ধ বগুড়া গড়তে প্রবীণ ও আগামী প্রজন্মকে নিয়ে একসাথে কাজ করবে এই সংগঠনটি। পর্যটন নগরী বগুড়াকে আমরা বিশ্বের কাছে তুলে ধরব, তথা বাংলাদেশের সকল লোক যেন সেখানে যে ঘুরে আসতে পারে আকৃষ্ট হয়। আমাদের বগুড়াকে তুলে ধরা এবং বগুড়াকে পরিচিত বাড়ানোর জন্য আমরা কাজ করব।
বগুড়ায় পন্ট্রি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্প্রিং 2025 সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্তরঞ্জন মিশ্র। কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর সুজন শাহ ফজলুলের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশনে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন অনুষদ প্রধানরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তারা বলেন, মানবতাবাদী, বিজ্ঞান মনস্ক, পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুন্ড্র বিশ্ববিদ্যালয় গত কয়েক দশক ধরে নিরলস কাজ করছে। আর শিক্ষার্থীদের মানবিক গুণের অধিকারী হয়ে স্মার্ট মানুষ হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করার তাগিদ দেন বক্তারা। ভারতের দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড় হুড়াহুড়িতে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 11 জন নারী, 5 জন শিশু, কয়েকশো মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাতে প্রয়াগরাজের উদ্দেশ্যে রেল স্টেশনে জড়ো হন হাজার হাজার মানুষ। 2টি ট্রেন বাতিল হওয়ায় ভিড় বাড়তে থাকে। রাত 8টার পর শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। একটি ট্রেন থামতে পুণ্যার্থীরা হুমড়ি খেয়ে পড়েন, যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কিছুটা ভিড়ের চাপে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়, পদদলিত হন অনেকে। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়। প্রাণহানির এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নির্দেশ দিয়েছেন তদন্তের। গত 24 ঘন্টায় ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি এলাকা দখলের দাবি করল রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া 24 ঘন্টায় খার্কিভ, লুগান্স্ক সহ বিভিন্ন এলাকায় ইউক্রেনের পাল্টা হামলার প্রতিহতের দাবি করেছে দেশটি। পাশাপাশি ইউক্রেনের সামরিক স্থাপনা, অস্ত্র, গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে রুশ সেনারা। একদিনেই ভূপাতিত করেছে 130টি ড্রোন। এদিকে ইউক্রেনের দাবি 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 176টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাশিয়ার বেশ কয়েকটি হামলা রুখে দেওয়ার দাবিও জানিয়েছে কিয়েভ। এই ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।